বন্ধুরা, আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে যে ডাক উঠে গেছে, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ, তাতে কি মাননীয়া ভয় পেয়ে গেছেন? তিনি কি বুঝতে পারছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে ঘটনা কিছুদিন আগে ঘটেছে, যেভাবে সে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, সেইভাবে ওনাকেও নবান্ন ছেড়ে চলে যেতে হবে? আর সেই কারণেই একের পর এক যা সিদ্ধান্ত নিচ্ছেন, যা মমতা জামানাই কেউ দেখতে পারে, এটাই কেউ ভাবতে পারে না। অসম্ভব ইগো সর্বস্ব মানুষ একটা, যেটা ভাবেন সেটাই ঠিক, যেটা বলেন সেটাই ঠিক। তার বাইরে কেউ যদি ঠিকটাকে ভুলটাকে ঠিক করে দিতে চায়, তিনি তার উপর খড়গহস্ত হয়ে ওঠেন। অথচ আজকে দেখা যাচ্ছে একের পর এক ঢোক গেলা তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, এবং এই সিদ্ধান্তগুলো এর আগে তিনিই জোর করে চাপিয়ে দিয়েছিলেন। কিন্তু যখন প্রতিবাদ প্রতিরোধের ঝড় এতটাই হয়ে গেছে যে তিনি বুঝতে পারছেন আর কোনো কিছু সামাল দেওয়া যাবে না, এবার নবান্নটা মানে ছাড়তে হবে, তার আগে একটা শেষ মরিয়া চেষ্টা করে যাচ্ছেন। আর তার জন্য তিনি একটা আন্দোলনকে দাগিয়ে দেওয়ারও চেষ্টা করছেন। কিন্তু এই করে কি শেষ অবধি গদি বাঁচাতে পারবেন? তারই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এই প্রতিবেদনে, এবং এমন একটা ইনফরমেশন আজকে আপনাদের দেখাবো, যে ইনফরমেশনটা দেখলে আপনারাও চমকে চোদ্দ হয়ে যাবেন। কী সেই ইনফরমেশন? অবশ্যই বলছি, দেখতে থাকুন শেষ অবধি এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। আচ্ছা বন্ধুরা, আমরা একটা জিনিস জানি যে এই রাজ্য সরকার যদি কোনো বিপদে পড়ে, বা এই রাজ্যের শাসক দলের নেতারা যদি বিপদে পড়ে, তাহলে দুজন আছে আইনজীবী। একজন হচ্ছে কপিল সিব্বল, একজন হচ্ছে অভিষেক মনু সিংভি। এই দুজন চলে আসেন। তো এরা কি সোশ্যাল সার্ভিস করছে? হঠাৎ তৃণমূলের সঙ্গে এত পীড়িত কিসের? রাজ্য সরকারের নবান্নের সঙ্গে এত পীড়িত কিসের? যেটা শোনা যায়, এরা হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট পেড লয়ার। কিন্তু টাকাটা কত? বিভিন্ন জায়গায় বিভিন্ন গুঞ্জন ওঠে। সোশ্যাল মিডিয়ায় একটা লেটার হেড ভাইরাল হয়ে গেছে, যেটা দাবি করা হচ্ছে কপিল সিব্বলকে কেউ যদি আইনজীবী হিসেবে অ্যাপয়েন্ট করতে চান, এটা হচ্ছে তার রেড কার্ড। আবারও বলছি, কপিল সিব্বলের ফোন নাম্বার আমার কাছে নেই, এবং তাকে দিয়ে আমি এটা অথেন্টিকেট করাতে পারিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন কারুর ফি স্ট্রাকচার, উনি আইন ব্যবসা করেন, আইনজীবী মানে উনি পয়সা নিয়ে কাজ করবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই। এবং কেউ ভালো আইনজীবী হলে তার ফিজ অনেক হাই হয়, আমরা সেটা জানি। তো এখনো অবধি যেরকমভাবে এটা ভাইরাল হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কপিল সিব্বল বা তার যে ফার্ম আছে, তার তরফ থেকে কিন্তু কোনো আমি রিজয়েন্ডার পাইনি যে এই যে তথ্য সোশ্যাল মিডিয়ায় এসছে এটা ভুল। সুতরাং যদি ভবিষ্যতে কোনোদিন সেটা আসে, আমি সেটাও কিন্তু পাবলিশ করব। কিন্তু যে তথ্যটা পেয়েছি সেটা রীতিমতো চমকে দেওয়ার। কেন এই প্রসঙ্গটা আসছি সেটা একটু পরে আমি ব্যাখ্যা করছি, কিন্তু আগে ফি স্ট্রাকচারটা ভালো করে দেখুন। এখানে কি লেখা আছে? বলছে কপিল সিব্বল যদি সুপ্রিম কোর্ট ইনক্লুডিং ওয়ান কনফারেন্স, সুপ্রিম কোর্টে মামলা লড়বেন, এবং একটা তার আগে আপনার সঙ্গে মিটিং করবে, আলোচনা করবে। ক্লায়েন্টের তো কিছু বক্তব্য থাকে, কি ইস্যু সেটা নিয়ে। পার অ্যাপিয়ারেন্স মিসলেনিয়াস, যদি মিসলেনিয়াস ম্যাটার হয়, তাহলে 15,50,000 টাকা ফি। আর যদি নন মিসলেনিয়াস বা ফাইনাল ডিসপোজাল হয়, তাহলে সেই দিন একদিনের জন্য ফি হবে 20 লক্ষ টাকা। অর্থাৎ যদি কোনো মিসলেনিয়াস ম্যাটারে কপিল সিব্বলকে হায়ার করতে হয়, তিনি সেই হিয়ারিংটা করবেন, এবং তার আগে একটা আপনার সঙ্গে মিটিং করবে ক্লায়েন্ট হিসেবে, তার জন্য 15.5 লক্ষ টাকা হবে। আর সেটা যদি নন মিসলেনিয়াস হয় আর ফাইনাল ডিসপোজাল হয়, এই দুটো ক্যাটাগরিতে হলে সেদিনের ফিটা কিন্তু 20 লক্ষ টাকা। এবার সুপ্রিম কোর্ট রেগুলার ম্যাটার্স ইনক্লুডিং ওয়ান কনফারেন্স, যদি রেগুলার ম্যাটার হয়, এটা তো মিসলেনিয়াস হলো, এবার যখন সেটা রেগুলার ম্যাটারে চলে আসবে, তখন তার ফিজ হচ্ছে 25 লক্ষ টাকা। এবার দিল্লি হাইকোর্ট অ্যান্ড আদার ফোরা ইন দিল্লি অ্যাজ ওয়েল অ্যাজ ভার্চুয়াল হিয়ারিং ইনক্লুডিং ওয়ান কনফারেন্স, একটা কনফারেন্স করবে দিল্লি হাইকোর্ট বা দিল্লির অন্যান্য আদালতের জন্য, তার ফিজ হচ্ছে 25 লক্ষ টু 35 লক্ষ টাকা। আর যদি নন মিসলেনিয়াস ফাইনাল ডিসপোজাল হয়, সেটা 35 লক্ষ টাকা। ভার্চুয়াল হিয়ারিং আদার হাইকোর্টস, মানে অন্যান্য হাইকোর্ট, দিল্লি বাদে অন্যান্য হাইকোর্টে যদি ভার্চুয়াল হিয়ারিংয়ের জন্য তাকে হায়ার করা হয়, তাহলে 35 লক্ষ টাকা। অ্যাডিশনাল কনফারেন্স, ওই একটা কনফারেন্স করবে ক্লায়েন্টের সঙ্গে, কিন্তু তাতে যদি ক্লায়েন্ট স্যাটিসফাইড না হয়, সেই কনফারেন্সটা কোনো টাইম দেওয়া নেই, কিন্তু নিশ্চয়ই আমার মনে হয় কোনো টাইম লিমিট থাকবে। তার বাইরে যদি কোনো এক্সট্রা কনফারেন্স করতে হয়, তাহলে 3,30,000 টাকা থেকে 7,70,000 টাকা অ্যাডিশনাল কনফারেন্স, এটা কোনো মামলা লড়া নয়। আচ্ছা, আউট অফ স্টেশন, যদি তাকে দিল্লির বাইরে গিয়ে ফিজিক্যালি
করতে হয়। ভার্চুয়াল শুনানি বলে দিয়েছে 35 লক্ষ টাকা। আউট অফ স্টেশন দিল্লির বাইরে গিয়ে তাকে অন্য জায়গায় যদি মামলা লড়তে হয়, মানে ধরুন কলকাতা হাইকোর্টে উড়িয়ে এনে তাকে মামলা লড়তে হচ্ছে, তাহলে তার এরোপ্লেনে করে আসতে হবে, তার তো একটা খরচ আছে। তো সেই খরচটা বেশি নয়, 1,25,00,000 থেকে 1,50,00,000 টাকা ফর নন মিসলেনিয়াস ফাইনাল ডিসপোজাল, তারও 1,25,00,000 থেকে 1,50,00,000 আউট অফ স্টেশন হলে। আরবিট্রেশন, ঠিক আছে, তার হচ্ছে শতক হাজার উজু 15 লাখ টাকা আরবিট্রেশনের জন্য নেন। দ্য রেট ফর হিয়ারিং ইনক্লুডিং ওয়ান কনফারেন্স পার হিয়ারিং, দ্য ফি ফর ইচ অ্যাডিশনাল কনফারেন্স দ্যাট উইল বি 3,30,000 টাকা, আগেই লেখা আছে। আরবিট্রেশন উইল বি entail an additional reading fee in the range of 5 lakh to 10 lakh depending on the nature of the matter, ঠিক আছে। এইটা গেল। এবার যদি ওরাল ওপিনিয়ন নিতে হয়, তিনি শুধু আপনাকে কিছু জ্ঞান দেবে, সেটার জন্য ওরাল ওপিনিয়ন 11 লক্ষ টাকা। রিটেন ওপিনিয়ন যদি আপনার হয়ে কিছু লিখে দিতে হয় তাহলে 15.5 লক্ষ টাকা। সেটিং অফ ড্রাফটস পিটিশনার 11 লাখ টাকা, অ্যাপ্লিকেশন 11 লাখ টাকা, রিটেন সাবমিশন 15 লক্ষ টাকা। দিয়ে নিচে কপিল সিব্বাল লেখা আছে, একটা সিগনেচার রয়েছে, নিউ দিল্লি 10/10/2023, আর তার নিচে তা কিছু সব ইমেল টিমেল ছিল, তা আমি সেটা একটু সরিয়ে দিয়েছি, কেননা ওগুলো তো কনফিডেন্সিয়াল ডেটা করা যায় না। তো এটা গেল কপিল সিব্বালের ফি স্ট্রাকচার। কেন এটা আমি দেখালাম, এর পরের জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছি, সেইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে রাজ্য সরকারের যে মামলাটা হলো, সুপ্রিম কোর্টে গেল, সেখানে রাজ্য সরকারের হয়ে কপিল সিব্বাল দাঁড়িয়েছিলেন, আপনারা জানেন। এই যে লাল দাগ করা আছে, শুধু কপিল সিব্বাল নয়, টোটাল 21 জন আইনজীবী রাজ্য সরকারের হয়ে দাঁড়িয়েছিলেন। কপিল সিব্বাল ছিলেন, মেনকা গুরুস্বামী, সঞ্জয় বাসু, আচ্ছা, আস্থা শর্মা, শ্রী সত্যা মহান্তি, এরকম করে করে 21 জন, এই যে লাল দাগ দেয়া দেখছেন, এটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য দাঁড়িয়েছিলেন। কপিল সিব্বালের যদি এই ফিজ হয়, এদেরও তো কম টম ফিজ কিছু হবে না। তাহলে রাজ্য সরকারের প্রথম দিন থেকে বলছে আরজি কর নিয়ে আমাদের কিছু লুকোবার নেই, সেখানে সিবিআই তদন্ত হবে, যা তদন্ত হবে আমরা দিয়ে দেব, যদিও সেটা লুকোনোর চেষ্টা করেছিল। কিন্তু তারপর দেখা যাচ্ছে হাইকোর্টে গিয়েও অন্য স্টান্স নেওয়ার একটা চেষ্টা করেছিল, এবং সুপ্রিম কোর্টে 21 জন আইনজীবীকে তারা দাঁড় করিয়েছে। কিসের জন্য? যেখানে কপিল সিব্বালের একার ফি স্ট্রাকচার এই, বাকিদের ফি স্ট্রাকচার কি? এই কোটি কোটি টাকা নয় ছয় মমতা ব্যানার্জি সরকার কেন করছে? মানে আরজিকর কাণ্ডে কোন জিনিসটা লুকিয়ে আছে, কোন গুপ্ত রহস্য বেরিয়ে যাবে? যতই মুখে বলুন আমি সিবিআই তদন্তে কোনো বাধা দেব না, সিবিআই তদন্ত বাধা দেওয়ার নিশ্চয়ই চেষ্টা হচ্ছে, পুরো ব্যাপারটাতে কিছু তো এমন ব্যাপার আছে যেখানে মমতা ব্যানার্জির ঘুম উড়ে গেছে, যেখানে কপিল সিব্বাল সহ 21 জন আইনজীবীকে দাঁড় করাতে হচ্ছে, এই কোটি কোটি টাকা জলের মতো খরচ করতে হচ্ছে। কি কেস আছে আরজি করে? সেটা কিন্তু সব থেকে বড় রহস্য। এবার কেন বলছি উনি ঢোক গেলা শুরু করছেন, বা এই জিনিসগুলো কেন আপনাদের দেখালাম, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে আগামী 27 তারিখ একটা ডাক দেওয়া হয়েছে, যে 26 তারিখের মধ্যে যদি মমতা ব্যানার্জি পদত্যাগ না করে, তাহলে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এই নিয়ে একটা অরাজনৈতিক মিছিল নবান্নের দিকে হেঁটে যাবে, এবং সেখানে আমি তো থাকছি। অনেকেই সেখানে সহমত পোষণ করেছেন, আপনাদের তরফ থেকে একটা বিশাল বিশাল রেসপন্স পাচ্ছি, এবং সেখানে মানে বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু সেখানে পা মেলাবেন বলেছেন। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। কিন্তু এই মিছিলটাই মমতা ব্যানার্জিকে রীতিমতো টলমলো করে দিয়েছে। তিনি বুঝতে পারছেন যে শেখ হাসিনার যা হাল হয়েছিল, তিনি যদি গদি না ছাড়েন সেই এক হাল হতে যাবে, আর সেই কারণেই এই মিছিলটাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন বলছি এই কথাটা? আজকে আমার কাছে একটা প্রেস বিজ্ঞপ্তি এসেছে, যেটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গ বা এবিভিপি সাউথ বেঙ্গল দক্ষিণবঙ্গ থেকে এসেছে। সেখানে বলা হচ্ছে, প্রেস বিজ্ঞপ্তি, সোশ্যাল মিডিয়ায় চর্চা হওয়ায় আগামী 27 তারিখ, মানে যেটা বলা হচ্ছে যে এই মিছিলটা নাকি এবিভিপি অর্গানাইজ করছে। এবিভিপি মানে হচ্ছে বিজেপির যেটা ছাত্র পরিষদ আছে, সেই তাদেরকে এবিভিপি বলা হয়, তারা এটা অর্গানাইজ করছে। এই জায়গাটায় দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। শুধু এটাই নয়, আমি বহু জায়গায় দেখলাম সেখানে প্রচার চলছে, একদম তারা কট্টর তৃণমূলী। কে বলছে এটা শুভেন্দু অধিকারী অর্গানাইজ করছে, কেউ বলছে এটা রাম বামের চক্রান্ত, এরকম করে বিভিন্নভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনাদের একটা কথা বলি,
আমিও বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি কারা আছে বা কারা এটা করতে চায়। অবশ্যই সেগুলো এক এক করে আপনাদের সামনে ইনফরমেশন নিয়ে আসবো। এই যে মিছিলটার ডাক দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এখানে ডাক দিয়েছে এবং সেই জন্যই বলা হয়েছে যে জাতীয় পতাকা নিয়ে আসুন। কোনো পার্টির ব্যানার এখানে ঢুকবে না। আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু সেদিনকে ভারতের জাতীয় পতাকা নিয়ে আসুন। যদি মমতা ব্যানার্জি ২৬ তারিখের মধ্যে না ছাড়ে, ২৭ তারিখ যদি সত্যিই আমাদের নবান্নর দিকে হাঁটতে হয়, আমরা সবাই জাতীয় পতাকা নিয়ে হাঁটবো। এবং দেখুন, কোনো রাজনৈতিক ব্যক্তি তিনি বাঙালি হিসেবে, এই বাংলার বাসিন্দা হিসেবে অবশ্যই সেখানে আসতে পারেন, কিন্তু তার রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে আসবেন না। তিনিও যদি আসেন, হয় খালি হাতে আসবেন কিংবা কোনো ব্যানার পোস্টার নিয়ে আসবেন যে উই ওয়ান্ট জাস্টিস বা দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, বা ভারতের জাতীয় পতাকা নিয়ে আসবেন। সুতরাং এই যে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই যে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ২৭ তারিখের যে মহামিছিল হবে, যে মহামিছিল নবান্ন থেকে ওনার পদত্যাগের দাবি নিয়ে নবান্নের দিকে হেঁটে যাবে, সেখানে বাংলার আপামর জনসাধারণ হাঁটবে, সেই মিছিলটা যে ওনাকে টলিয়ে দিয়েছে, ওনাকে ভয় পাইয়ে দিয়েছে, এই যে দাগিয়ে দেওয়ার চেষ্টা, সেটা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আবারও বলছি, বিভ্রান্ত হবেন না। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, এই দাবি তুলেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, কেননা তারাই সব থেকে বেশি অ্যাফেক্টেড। এবার যেটা বলে আমি প্রতিবেদন শুরু করেছিলাম যে কেন বলছি তিনি ভয় পেয়ে গেছেন, এক তো এই জায়গাটা রয়েছে, এই এত উকিল লাগানো হচ্ছে, এক তো আইনজীবী লাগানো হচ্ছে, এরকম কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, এই ২৭ তারিখের মিছিলটাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে দুটো সিদ্ধান্ত নিয়েছেন। নাম্বার ওয়ান, আপনারা জানেন গতকাল কলকাতার ৩ প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান, তাদের কর্তারা একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্স একসঙ্গে করে তারা বলেছেন যে এই যে কলকাতায় ডার্বিটা হলো না, ডুরান্ড কাপ, তার ফলে আর্মি টুর্নামেন্ট তারা কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে। এর কোয়ার্টার ফাইনালের যে ম্যাচগুলো আছে সেগুলো সরে গেছে, কিন্তু সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতায় ফেরত আসুক। এই মমতা ব্যানার্জির পুলিশ যারা বলেছিল যে পুলিশ প্রোটেকশন দেওয়া যাবে না ডার্বি ম্যাচে, সেই জন্য কলকাতায় ম্যাচ করা যাবে না, তারাই সুরসুর করে বলেছে হ্যাঁ সেমিফাইনাল ফাইনাল হোক, আমরা প্রোটেকশন দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আসলে সেদিনকে ওই মিছিল থেকে আওয়াজ উঠেছিল তো, জোট বেঁধেছে বাঙাল ঘটি, বাংলা ছাড়ো হাওয়াই চটি, এবং সেখানে কে ইস্টবেঙ্গল, কে মোহনবাগান কেউ দেখেনি, সমস্যারে কিন্তু প্রতিবাদটা হয়েছিল। এক মোহনবাগান ভাই কাঁধে ইস্টবেঙ্গলের তার ভাইকে তুলে নিয়েছে, যাচ্ছে ভাইরাল হয়েছে সেই ছবি। আজকে বিভিন্ন খবর আসছে যে মার খেয়ে একজন ইস্টবেঙ্গলের প্রবীণ ব্যক্তি সমর্থক তিনি পড়ে যাচ্ছেন, তাকে গিয়ে বুক দিয়ে আগলে ধরছেন মোহনবাগান সমর্থকরা, তারপর তাকে পাশে নিয়ে যাচ্ছেন। আবার ভিড়ের ঠেলায় ধাক্কাধাক্কি হতে এক মোহনবাগান সমর্থকের হাত থেকে তাদের ফ্ল্যাগটা পড়ে যাচ্ছে। এই ফ্ল্যাগ, ক্লাবের ফ্ল্যাগ কিন্তু মায়ের সমান, যারা সমর্থক তারা সেটা মানেন, ছুটতে গিয়ে সেই ফ্ল্যাগটাকে বুকে আঁকড়ে নিয়ে বাঁচাচ্ছে, মাটিতে পড়তে দিচ্ছে না একজন ইস্টবেঙ্গল সমর্থক। একজন ইস্টবেঙ্গল সমর্থক ইস্টবেঙ্গলের জার্সি পরে মোহনবাগানের পতাকা নিয়ে এইভাবে নাড়াচ্ছে। এই যে ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে, তাতে দেখা গেছে যে আজকে সমস্ত বাংলা এক হয়ে গেছে। তাই ওই যে ডার্বিটা আটকালো, সেই ডার্বি আটকাতে গিয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সবাই এক হয়ে গেছে এবং সবাই মিলে সমস্বরে বলছে তোমার পদত্যাগ চাই, নবান্ন তুমি ছাড়ো। আর তাই তড়িঘড়ি ঢোক গিলে সিদ্ধান্ত যে ডার্বি করলে আমার বিরুদ্ধে প্রতিবাদ হয়ে যাবে, বাবা দরকার নেই। সেই জায়গা থেকে বলছে এবার সেমিফাইনাল ফাইনাল হবে। পুলিশের বোধোদয়টা হলো কি করে? ২ নম্বর জায়গা, আপনারা জানেন যে এই আরজিকর হসপিটাল, যেখানে সন্দীপ ঘোষকে সরিয়ে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল ৪ ঘন্টার মধ্যে, সেই জায়গাতে ৩ জন আধিকারিককে নিয়ে আসা হয়েছিল এবং একজন নতুন প্রিন্সিপাল, চেস্ট মেডিসিনের একজন হেড, আর আরেকজন, ৩ জনকে সেখানে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল। এই নতুন যে প্রিন্সিপাল, তিনিও বহু কুকীর্তির মালিক। একটা ওই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় না কি একটা করা আছে, সেখানে থাকার সময় প্রচুর দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতির দায়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে আরজি করে নিয়ে আসা হয়েছিল এবং সেখান থেকেই সন্দেহ দানা বাঁধছিল যে আরজি করে কোন বড় দুর্নীতি চক্র চলে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এবং চলতে দিতে চান। সেই কারণে একটা দুর্নীতিবাজকে সরিয়ে দিয়ে আর একটা দুর্নীতিবাজকে নিয়ে এসেছেন, এই কথা কিন্তু উঠে গিয়েছিল তখনই। এবং আজকে এইটা নিয়ে ওই আরজি করের আন্দোলনরত ছাত্রছাত্রীরা, যারা জুনিয়র ডাক্তার, তারা কিন্তু স্বাস্থ্য ভবন অবধি মিছিল করেছিলেন এবং তাদের দাবি একটাই ছিল যে এই যে ৩ জনকে সরিয়ে নিয়ে এসছো, এদেরকে ইমিডিয়েটলি সরিয়ে দাও। আজকে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা এলো, এই ৩ জনকেই সরিয়ে দিয়েছেন। অর্থাৎ এই যে চারিদিকে ক্ষোভ বিক্ষোভটা হচ্ছে, তার প্রতিটা পদক্ষেপে দুর্নীতির ছায়া দেখা যাচ্ছে, তার প্রতিটা পদক্ষেপে এই বাংলা ধ্বংস করার যে শব্দ শোনা যাচ্ছে, সেটা বাঙালি বুঝতে পেরেছে, গর্জে উঠেছে এবং সেই জন্যই দাবি করছে দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ।
আর তাই তিনিও বুঝতে পারছেন যে শাসক হিসেবে দিন শেষ হয়ে আসছে, আর গদি টিকিয়ে রাখতে পারবেন না। তাই ছেলে ভুলোনো কিছু চেষ্টা, ঠিক আছে তোমরা যা দাবি করছো মেনে নিচ্ছি, তোমরা যা দাবি করছো মেনে নিচ্ছি, কিন্তু আমাকে যেতে বলো না, আমাকে পদত্যাগ করতে বলো না। এত তো বড় বড় ডায়লগ দিয়েছিলেন যে আপনার নাকি পদের মোহ নেই, যেদিনকে বলবে আপনি ছেড়ে চলে যাবেন তো গোটা বাংলা দাবি তুলছে, ছেড়ে চলে যাচ্ছেন না কেন? আসলে আপনি ভয় পেয়েছেন, তবে এই ভয় পাওয়াটার দরকার আছে। বাংলা যে শাসনভার দিয়েছিল, সেখানে আপনার রাজধর্ম পালন করার কথা ছিল। আর সেখানে ওই ক্ষমতার কুর্সিতে বসে আপনি দমন-পীড়নের রাজনীতি করেছেন, যে কারণে আমাদের আরজি করের বোনটাকে আজকে এই পৃথিবী থেকে ওই নৃশংস যন্ত্রণা সহ্য করে চলে যেতে হয়েছে। তাই বাংলা সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। গোটা বাংলাটা আপনার অনুপ্রেরণায় আপনি এইভাবেই তৈরি করেছেন। সেই জন্য শেখ শাহজাহানের বাহিনীরা পিঠে খাওয়ার এই দাপটটা দেখাতে পারে। আর তাই এবার আপনার বিদায় আসন্ন। বাংলা সেই ডাকটা তুলছে। আর সেই ডাকটা তুলছে বলেই আপনি ভয় পেয়ে গেছেন কপিল সিব্বলকে, ২১ জন আইনজীবীকে এইভাবে নিয়োগ করে সেটাকে ঘোরাবার চেষ্টা করছেন। যে যা দাবি করছে সেটাকে মানার চেষ্টা করছেন। কিন্তু দিদি, মরণকালে হরিবোল করে কি আর কিছু হয়? বাংলা বুঝে গেছে আপনি অকর্মণ্য অপদার্থ। তাই আপনাকে আর কুর্সিতে চাইছে না। কি তাই তো? ভুল বললাম কিছু? নাকি অন্য কিছু ব্যাখ্যা আছে এর আপনাদের মনে হচ্ছে? যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।